যাতে অন্তত পরবর্তীতে ক্লাসটা ওভারভিউ করতে পারেন। যাই হোক, ক্লাস টপিকস হচ্ছে কি হ্যাজার্ডাস এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট। তো আমরা প্রথমে একটু জানার চেষ্টা করি যে ওয়েস্টটা কি। বেসিক্যালি ওয়েস্টটা হচ্ছে কি আমাদের আমাদের যে এগুলো আছে, সাপোজ মনে করেন যে আপনি যে কোনো একটা নিডেড, আপনার প্রয়োজনীয় জিনিস, সেখান থেকে আপনি প্রোডাকশন করবেন। প্রোডাকশনের পরে যে আনওয়ান্টেড সাবস্টেন্সগুলো থাকবে, আননেসেসারি সাবস্টেন্সটা থাকবে, সেইটা হচ্ছে কি আপনার আমরা বলবো ওয়েস্ট। সেটা হইতে পারে প্রোডাকশনের ঝুট, প্রোডাকশনের অন্য কাটিং পার্ট, অন্য কার্টুন এবং প্যাকেজিং পার্ট টার্ট অনেক কিছু থাকে সেগুলো। এই দেখেন, ফোন চলে এসেছে। যাক, ফোন দিয়ে চালাচ্ছি যেহেতু ফোন রিসিভ করা যাবে না। আমার কথা শুনতেছেন আপনারা যেহেতু এক, মানে আছেন একজন জি, আপাতত শোনা এখানে, যাচ্ছে। সুতরাং আপনি আপনি মাঝে মাঝে রেসপন্স করেন, তা না হলে মনে করবো যে আপনি ঘুম পড়ছেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের নন ইউজফুল সাবস্টেন্স যেগুলো আছে, এইগুলো হচ্ছে গিয়ে আমাদের আমরা বেসিক্যালি বলবো ডিসপোজাল পার্টের জন্য। ডিসপোজাল পার্টের জন্য যে ওয়েস্টটা তৈরি হবে সেটাকে আমরা বেসিক্যালি আমরা বলবো হচ্ছে গিয়ে ওয়েস্ট। এখন আমাদের সোর্স, যে মানে আমাদের যে ওয়েস্টটা হবে সেই ওয়েস্টার সোর্স গুলো আসলে বেসিক্যালি কোন কোন জায়গা থেকে আমাদের আসতে পারে সেটা আর কি। এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ওয়েস্টটা আসে, যেহেতু আমরা এখনো পর্যন্ত ফ্যাক্টরি লেভেলে চিন্তা করি না, অল ওভার ওয়েস্টের কথা আমরা একটু দেখে আসি। যে ইন্ডাস্ট্রিয়াল পার্ট থেকে হইতে পারে, কমার্শিয়াল পার্ট হইতে পারে, কনস্ট্রাকশন সাইট হইতে পারে, ম্যানুফ্যাকচারিং সাইট হইতে পারে, এগ্রিকালচার সাইট হইতে পারে, দেন রেসিডেন্সিয়াল পার্ট থেকেও আমাদের ওয়েস্ট আসতে পারে। জি, দেন আমরা একটু জানার চেষ্টা করি ইন্ডাস্ট্রিয়াল পার্ট। আমরা তো অন্যান্য পার্টগুলো না জানলে হবে, আমরা একটু ইন্ডাস্ট্রিয়াল পার্টটা কি হয় সেগুলো আমরা প্যাকেজিং ওয়েস্ট, অ্যাশ, কেমিক্যাল ক্যানস, হ্যাঁ, প্লাস্টিক, মেটাল পার্ট। দেন হচ্ছে গিয়ে আমাদের ই ওয়েস্ট, যেগুলো ইলেকট্রনিক ওয়েস্ট যেগুলো আছে, এই ধরনের ওয়েস্টগুলো, পেপার, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে আপনার ফ্যাক্টরি এতে অফিসিয়াল পারপাজে যে হচ্ছে গিয়ে প্রিন্টার, কার্টেজ আছে, এই জাতীয় যে জিনিসগুলো আসলে ওখান থেকে আউটপুট হিসাবে আনওয়ান্টেড সাবস্টেন্স হিসেবে আসে, সেগুলোকে আমরা বলবো বেসিক্যালি ওয়েস্ট। বেসিক্যালি আমাদের এর থেকে হ্যাজার্ডাস ওয়েস্ট এবং নন হ্যাজার্ডাস ওয়েস্ট আমরা এখন পড়তেছি, বাট এর সাথে সাথে আমাদের আরো দুইটা জিনিস একটু জানা উচিত। ওয়েস্টের আরো একটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল। ওকে, এই জি। দুইটা জিনিস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কারণ বেসিক্যালি হ্যাজার্ডাস নন হ্যাজার্ডাস জিনিসটা ডিপেন্ড করে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল কিনা, সেটার উপর ডিপেন্ড করে আপনি ওর ডিপোজ আপনি যে ডিসপোজাল সিস্টেমে যাবেন, ওটারে যখন রিপ্লেনিশ সিস্টেমে যাবেন, ওটারে যখন ম্যানেজমেন্ট সিস্টেমে যাবেন, তখন আপনার এই জিনিসটা প্রয়োজন হবে। গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, একটু হিন্টস দিয়েছিলাম। আজকে ওইটা আপনার ডিপলি আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, আচ্ছা। ইলিয়াস ভাই জানি কোথায় আছেন, আমি ভুলে গেছি। আমি এখন আছি আশুলিয়া সাভার নিট প্লাস লিমিটেডে, নিট প্লাস। টেক্সটাইল ইন্ডাস্ট্রি। ওকে ওকে ওকে, গুড, খুবই ভালো। আমি কোথায় আছি তা তো জানেন। স্যার ভুলে গেছে তা। হ্যাঁ, বলেন। ভুলে গেছি আমি স্যার। আমি ও, আসলে এত জেনারেল ক্লাস করলে কতজনের কথা মন থাকে। জি স্যার। এখন আমি আছি এখন বর্তমানে দেবনের গ্রুপে। ঠিক স্যার আছে, আমরা দেবনের যখন স্যার প্যাডিং। ওই আহ, আমি যখন মাস্টার্স করছি জাহাঙ্গীরনগর থেকে স্যার, এই আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট ছিল, এগুলো ভালোভাবে আপনারা কি করেছিলাম আমাদের। ওকে, গুড। তাহলে তো আপনার জন্য ইজি হবে এবং ভালো হবে। ডক্টর এমদাদুল ওকে, হুদার আন্ডারে মানে এই সাবজেক্টটা ছিল আর কি। কার কার? হুদা স্যার, এমদাদুল হুদা। ও, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, উম, আমি ব্যক্তিগতভাবে দু একজন হয়তো চিনি, কিন্তু বেসিক্যালি আমি জাহাঙ্গীরনগরের এনভায়রনমেন্টের টিচারদের আমার ওইভাবে চেনা নাই। উম, বেশি বাকৃবির কয়েকজনের চেনা আছে, অন্য অন্য কয়েকটা ইউনিভার্সিটি চেনা আছে, বাট বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির অনেকটা আমি চিনি, কিন্তু তবে আমাদের যে জাহাঙ্গীরনগরের। ট্রেনিং করেছে ম্যাক্সিমাম সাবজেক্ট গুলো ওইগুলো এরকমই ছিল আপনার। ইএমপি, ইএমএস,
তারপরে আপনার ওকে ওকে। ওয়েস্ট ইয়ে আছে আসলে ধরো। এগুলো হচ্ছে গিয়ে ইয়ে এনভায়রনমেন্ট, যেহেতু বেসড অন এনভায়রনমেন্ট, সো আপনাদের এগুলো তো থাকবেই। আর সাথে আসলে আমরা যেরকম আমাদের সয়েল পার্টটাও ছিল, আমরা যেরকম সয়েল পার্টটা পড়ছি, আপনাদের তো সয়েল পার্টটা ওভাবে ইনক্লুড নাই। আর স্যার আমি আমাদের সয়েল অফিসেও আমি পার্ট। ওয়েস্ট এমব্রয়ডারি কাজটা আমি করি। ওকে ওকে, গুড, খুবই ভালো ব্যাপার। যাই হোক, যেখানে ছিলাম আমি আছি এখন দেবনিয়ার গ্রুপের, দেবনিয়ার প্যাডিং কুইল্টিং। আমাদের ব্যাগ অ্যান্ড লাগেজ আছে, জিও আছে, 4টা ফ্যাক্টরি আমাদের এখানকার। এখানকার ইএমএস অফিসার হিসেবে আমি আছি। ইএমএস আর ইটিপি, হ্যাঁ, এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমি এখানে আছি। বুঝছেন, 4টা ফ্যাক্টরির দায়িত্বে ইএমএস অফিসার হিসেবে এখানে আছি। আচ্ছা আচ্ছা। ওকে, এখন নন হ্যাজার্ডাস ওয়েস্ট আসলে কি? নন হ্যাজার্ডাস ওয়েস্টটা আপনার হচ্ছে কি, যে ওয়েস্ট গুলো আপনার মনে করেন যে আপনার ক্ষতি করবে না, আপনার জন্য পয়জনাস হবে না, আপনার জন্য হার্মফুল হবে না, সেইগুলো হবে হ্যাজার্ডাস ওয়েস্ট। হ্যাঁ, আবার নন হ্যাজার্ডাস কোনগুলো? যেগুলো আপনার জন্য পয়জনাস হবে এবং হ্যাজার্ড তৈরি করবে আপনার সামনে, বিভিন্ন রোগ বালাই, ডিজিজ, বিভিন্ন ধরনের আরো প্রবলেম, হয়তো বা এনভায়রনমেন্টের আরো প্রবলেম আছে, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, এগুলো ঘটাইতে পারে। সেগুলো বেসিক্যালি হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে, মানে হ্যাজার্ডাস এর ভেতরে আসবে। দেন নন হ্যাজার্ডাস ওয়েস্ট গুলোর ভেতরে আমরা বিভিন্ন ধরনের বিন ইউজ করতে পারি আমরা কালেকশনের জন্য। তার মধ্যে অর্গানিক ওয়েস্টের জন্য একটা বিন আলাদা মার্কিং করে, দেন কনস্ট্রাকশন যে সাবস্টেন্স গুলো আছে, সলিড ওয়েস্ট গুলো আছে, হ্যাঁ, অর্ডিন অর্ডিনারি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো আছে, এগুলো সব আলাদা আলাদা বিন করে আমরা কালার অনুযায়ী এগুলো কালেকশন করতে পারি। তা জি যাতে স্যার। আমাদের পরবর্তীতে ওয়েস্টগুলো যাতে ডিসপোজাল করতে আমাদের সুবিধা হয়, আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি এবং সহজে যাতে ওর ম্যানেজমেন্টটা করতে পারি। যে কারণের জন্য আমরা বেসিক্যালি আমরা এই বিন কালেকশন সিস্টেমটা, আমরা এই পদ্ধতিটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, দেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় ঝুট একসাথে রাখলে বা ওয়েস্টগুলো একসাথে রাখলে পরবর্তীতে এগুলো আলাদা আলাদা করাটা একটা আবার সময়ের ব্যাপার, আবার কয়েকটা শ্রমিকের ব্যাপার। সুতরাং যদি আমরা আলাদা আলাদা বিন ইউজ করি, আলাদা আলাদা পাত্রে যদি ফেলা হয়, তাহলে দেখা যাচ্ছে যে একবারেই পৃথক হয়ে গেল। সহজে দেখা যাচ্ছে যে আমরা ওগুলো প্রসেস করতে পারি বা ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ওটা রাখতে পারি। স্যার দেন অরিজিনালি জি, কি ইন্ডাস্ট্রি লেভেলে এইভাবেই করে স্যার? আমি তো আমাদের এখানে স্যার হচ্ছে আগেই ছিল না, গোডাউনই ছিল না ওয়েস্টেজ, মানে যে আমরা যে আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ করে হ্যাঁ, রাখবো। এখন আমরা মোটামুটি একটা অবশ্যই সিস্টেম করছি, অবশ্যই। আলাদা আলাদাই করছি, কিন্তু স্যার এখানে এরকম বিন সিস্টেম এখনো করতে পারিনি। বিন সিস্টেম বলতে আমাদের এখানে আমাদের আমাদের দেবনের প্যাডিং অ্যান্ড কুইল্টিং কিন্তু গ্রিন ফ্যাক্টরি, জানেন কিনা যায় না, বুঝছেন, জি স্যার। লিড গ্রিন, আমাদের তাও প্লাটিনাম। সো আমাদের এখানে রুলস রেগুলেশন অনেক হাই, সুতরাং মানতে হবে। সুতরাং জি স্যার। আমাদের তো এই ধরনের প্রসেস আমাদের কন্টিনিউ করা লাগে। হ্যাঁ, ওয়েস্ট জি গোডাউনে স্যার। আলাদা সব পার্টেশন দিয়ে, সব আলাদা আলাদা ইয়ে দিয়ে, যেহেতু ওয়েস্ট হিউজ ওয়েস্ট হয়, সো আমাদের জায়গাগুলো আরো বড় বড়, বুঝছেন। জি স্যার। ওকে, দেন হচ্ছে কি, উম হ্যাজার্ডাস ওয়েস্ট আমাদের জন্য যেগুলো হার্মফুল হবে, যেরকম দেখা যাচ্ছে মেডিকেল ওয়েস্ট, আমাদের ফ্যাক্টরি লেভেলে মেডিকেল ওয়েস্ট হইতে পারে। দেন হচ্ছে কি আমাদের মেটাল, তারপরে হচ্ছে কি ই ওয়েস্ট যেগুলো হয়, সেখান থেকে বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল আসার সম্ভাবনা থাকে। এইগুলো হচ্ছে কি বেসিক্যালি আমাদের এই এর হ্যাজার্ডাস ওয়েস্ট এবং এর কিন্তু অন্তর্গত হবে। দেন হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ হ্যাজার্ডাস ওয়েস্ট। ক্যারেক্টারিস্টিক্স বলতে মনে করেন যে আপনার কতগুলো হ্যাজার্ডাস ওয়েস্টের অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, যেগুলো আসলে এক্স এক্সপ্লোসিভ যেগুলো আছে, সেগুলো এক্সপ্লোসিভ বলতে সেগুলো বিস্ফোরক। হ্যাঁ, দেন হচ্ছে কি আপনার ফ্লেমেবল, যেগুলোকে আপনি সহজে আগুন ধরে, যেরকম পেট্রোল, ডিজেল, এই জাতীয় যে জিনিসগুলো আছে। দেন কোরোসিভ, কোরোসিভ হচ্ছে কি যেগুলো আসলে আপনার মনে করেন যে ক্ষয় সাধন করবে, ক্ষতি করবে, ক্ষয় করবে, আপনার স্কিনের সংস্পর্শে আসলে সেগুলো আপনার ক্ষয় করবে। যেরকম আপনার অ্যাসিড হইতে পারে, ক্ষার হইতে পারে, ক্ষার জাতীয় পদার্থ হইতে পারে। আপনার ওখানে যদি ইটিপি থাকে, ইটিপির বিভিন্ন ধরনের, যেরকম আপনি ইটিপির জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার ইউজ করতেছেন নিউট্রালাইজেশনের জন্য, অনেক সময় অ্যাসিড ইউজ করতেছেন, তাই না? তখন দেখা যাচ্ছে যে এই যে জিনিসগুলো কিন্তু মানুষের করুসিভ, ক্ষতি করে, ক্ষার হিসাবে কাজ করে, যেহেতু আমাদের ত্বকের ক্ষতি করে। দেন পয়জনাস, যেটা বিষাক্ত, তো এই বিষাক্ততা সৃষ্টি করবে। দেন টক্সিক,
যেগুলো পয়জনাস এবং টক্সিক দুইটা আলাদা জিনিস। যেটা মরণঘাতী হয় এবং যেটা মরণঘাতী হবে না কিন্তু মানুষকে আক্রান্ত করবে, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য এটাই। ইকোটক্সিক, ইকোটক্সিক বলতে মনে করি আমাদের ইকোলজিক্যাল যে ডাইভার্সিটি বা আদার্স ইকোলজিক্যাল যে পরিবেশটা আছে, এনভায়রনমেন্টটা আছে, সেখানে আপনার যদি টক্সিসিটি তৈরি হয়, সেটাকে আমরা বলবো ইকোটক্সিক। দেন ইনফেকশনাস সাবস্ট্যান্স, যেগুলো আপনার ইনফেকশন তৈরি করবে, যেরকম মেডিকেল ওয়েস্টে আপনি একটা সিলিন্স ইউজ করতেছেন, সেগুলো যদি আপনার গায়ে ফোটে সেগুলো ইনফেকশন তৈরি করতে পারে। অন্যান্য জি স্যার। ধরনের এগুলো আছে। দেন রিয়াক্টিভ, যেগুলো রিয়াক্টিভ এজেন্ট আছে, রিয়াক্টিভ বলতে বিক্রিয়া সাধন করে একটা আরেকটার সাথে, যাতে আপনার মনে করেন যে বিক্রিয়া করতে পারবে, এটা হচ্ছে কি রিয়াক্টিভ। যেগুলো আপনি হয়তোবা পরিবেশের মধ্যে খালি অবস্থায় রাখছেন, সাপোজ মনে করেন যে রিয়াক্টিভ আমরা কাকে বলবো, আপনি একটা লোহারে আপনি পরিবেশের মধ্যে ওটা দেখেন অটোমেটিক্যালি পরিবেশের অক্সিজেন, পানি দুইটার সাথে মিলে মরিচা তৈরি করে ফেল দিচ্ছে। জাস্ট উদাহরণ দিলাম, এটা হচ্ছে রিয়াক্টিভ, রিয়াকশন করতেছে, মূল মেটালটা পরিবেশের সাথে ওটা ভালোভাবে সংরক্ষণ করতে হবে আমাদের। দেন জি হচ্ছে স্যার। গিয়ে রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ বলতে যেগুলো আপনার ওখান থেকে আলফা বিটা গামা রশ্মি নির্গত করে। আলফা বিটা গামা রশ্মি নির্গত করে বলতে আপনার সেগুলো আপনার সবসময় এমনও হইতে পারে, দেখা যাচ্ছে যে যেগুলো বেসিক্যালি আমরা ধরি 8, মানে পারমাণবিক সংখ্যা যদি 80 থাকে, তার উপরে যদি তা যায়, সেগুলোকে আমরা বেসিক্যালি রেডিও অ্যাক্টিভ হিসেবে ধরি। কারণ এগুলো সবসময় আলফা বিটা গামা রশ্মি নির্গত করে ছোট 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 খন্ডে খন্ডে বিভক্ত হয়, আলাদা আলাদা ছোট ছোট অন্যান্য যে মলিকুলস আছে সেগুলোতে পরিণত হইতে পারে, যে কারণের জন্য এগুলো রেডিও অ্যাক্টিভ বলা হয়। ঠিক আছে, বায়ো অ্যাকুমুলেশন, বায়ো অ্যাকুমুলেশন আমরা বলতে কি বোঝাচ্ছি, যে অ্যাকুমুলেশন বলতে কি বলা হয়, শোষণ। আমাদের বায়োডাইভার্সিটির মধ্যে একটা, যখন মনে করেন যে বিষাক্ত কোনো পদার্থ বা হ্যাভি মেটাল অনুপ্রবেশ করে, তাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেশন। আমার কথা কি বুঝছেন না বোঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। বলেন তো বায়ো অ্যাকুমুলেশন কি বুঝছেন বলেন। এখন হচ্ছে বায়ুতে আমি যদি মানে কোনো ক্ষতিকারক যে নিঃসরণ করি, এটা বায়ু এটা শোষণ করে ধরে রাখে, আর সেটা পরিবেশের জন্য বায়ো হানিকর। অ্যাকুমুলেশন বলতে এখানে এই বায়ু, বায়ো হচ্ছে কি, বায়ো হচ্ছে আপনার লাইফস। বায়ো শব্দের অর্থ হচ্ছে কি লাইফস। লাইফস মানে জীবন। আপনার, আপনি, আমি, সবার একটা ফুড সার্কেল আছে না, ফুড, ফুড, আপনার আমরা খাবার খাচ্ছি না, এই খাবারের জি মধ্যে স্যার। সাপোজ মনে করেন যে একটা হ্যাভি মেটাল ঢুকে গেল, তখন এটা বায়ো অ্যাকুমুলেট করলো, মানে আমি যখন খাচ্ছি, আমি এটা খাবারের মধ্যে মাধ্যমে যদি আমার দেহের মধ্যে ঢুকে গেল, তখন এটা অ্যাকুমুলেট করতেছি আমি, তখন আমার জিভটা ওটা অ্যাকুমুলেট করলো, তখন এটাকে বলা হয় বায়ো অ্যাকুমুলেশন। জি স্যার। বুঝছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, টাইপস অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, টাইপ অফ হ্যাজার্ডাস ওয়েস্টের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট থাকতে পারে, মেডিকেল ওয়েস্ট থাকতে পারে, হ্যাঁ, হাউস হোল্ড ওয়েস্ট থাকতে পারে, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট থাকতে পারে, এগুলো এর প্রকারভেদ। দেন সোর্স অফ হ্যাজার্ডাস ওয়েস্ট, সোর্স অফ হ্যাজার্ডাস ওয়েস্ট হচ্ছে কি, আমাদের যে হ্যাজার্ডাস ওয়েস্টের সোর্স আছে, হ্যাঁ, আমাদের হ্যাজার্ডাস ওয়েস্টের বিভিন্ন ধরনের সোর্স থাকতে পারে। আহ, যেরকম দেখা যাচ্ছে যে মনে করেন যে ক্লিনিক্যাল ওয়েস্ট থাকতে পারে, হ্যাঁ, তারপরে ওয়েস্ট অয়েলস থাকতে পারে, বিভিন্ন ধরনের অয়েলস, আমরা মেশিন অয়েলস, গ্রিস, এগুলো আমরা ফ্যাক্টরিতে ইউজ করি না। দেন হচ্ছে গিয়া আপনার গুলু হইতে পারে, হ্যাঁ, আমরা বিভিন্ন ধরনের রেজিন ইউজ করি, যেরকম আমাদের এখানে প্রচুর পরিমাণে রেজিন ইউজ হয়। হুম, কমফোর্ট, মানে প্যাডিং তৈরি করার জন্য। দেন ওয়েস্ট রেজাল্টিং সারফেস ট্রিটমেন্ট অফ মেটালস অ্যান্ড প্লাস্টিক্স, এগুলো তো প্লাস্টিক থাকবে, মেটাল প্লাস্টিক এগুলো তো থাকেই। তারপরে হচ্ছে গিয়ে অন্য অন্য যে জিনিসগুলো আছে, তারপরে হচ্ছে গিয়ে ওয়েস্ট হুইচ কন্টেইন সার্টেন কম্পাউন্ড সাস অ্যাজ কপার, জিঙ্ক, অন্যান্য যে হ্যাভি মেটালগুলো আছে, সেই হ্যাভি মেটালগুলো কিন্তু আমাদের এটার মধ্যে অন্তর্গত হতে পারে। দেন হাউস হোল্ড ওয়েস্ট, হাউস হোল্ড ওয়েস্টের মধ্যে যেগুলো আছে, যেরকম আমাদের হাউস হোল্ড বলতে, আমাদের ফ্যাক্টরির হাউস হোল্ড বলতে কি বোঝাচ্ছি, আমরা আমাদের যে ফুড, ফুডগুলো আছে, যেরকম ফুড আপনি মনে করেন যে আপনার ক্যান্টিনের মধ্যে বা এর মধ্যে দেখেন ভাত নষ্ট হচ্ছে, ভাতের আর আনুষঙ্গিক যে অন্য ধরনের বর্জ্যগুলো তৈরি হচ্ছে, সেইগুলো অর্গানিক ওয়েস্ট যেগুলো, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে সাম হ্যাজার্ডাস ওয়েস্ট এফেক্টস অ্যান্ড প্র্যাকটিসেস, এটার ক্ষেত্রে আসলে বেসিক্যালি বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল থাকতে পারে, অ্যাসবেস্টস, অ্যান্টি ফলিং
ম্যাটেরিয়ালস বা পেইন্ট কোডিং। পেইন্ট কোডিং বলতে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে, দেখছেন ওই যে লোহার গায়ে আমরা যদি অতিরিক্ত লোহা থাকে ছাদের উপরে, ওটাকে আমরা কি করে দেই? রং করে দেই। হ্যাঁ, আবার অনেকেই তুলে দেয়, মানে ওইখানে একটা ফলস একটা উম, করে, কি বলো, কলাম করে। এগুলো আপনি জানেন কিনা আমি জানি না, জানেন না তো কথা। যেরকম দেখা যাচ্ছে আমরা আমাদের ছাদের উপরে যদি অতিরিক্ত যে এগুলো আছে, এই যে রড গুলো থাকে, সেগুলোকে আমাকে রং পেইন্ট করে দেয় না, কারণ যাতে ওগুলো যেন জি পরিবেশের স্যার। সাথে করে মরিচা না ধরতে পারে। এইটাকে কোডিং, পেইন্ট কোডিং বলা হয়, যে আমরা রং করে দিয়ে এটাকে আমরা মুক্ত রাখতেছি মরিচা ধরা থেকে। দেন হচ্ছে পিসিবি, হ্যাঁ, পলিক্লোরিনেটেড বাইফ্লাইন বাইফিনাইলস যেটা আছে সেটা, ওজোন ডিপ্লিশন সাবস্টেন্স মানে ওডিএস, হ্যাভি মেটাল গুলো আছে, দেন রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আছে, হ্যাঁ, সিলাজ আছে, এই জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো সবই আমাদের জন্য হ্যাজার্ডাস ওয়েস্ট হিসেবে পরিগণিত হবে। দেন আমাদের হ্যাজার্ডাস কেমিক্যালসের মধ্যে আর্সেনিক, লেড, বেনজিন, ক্রোমিয়াম, টলুইন, ক্যাডমিয়াম, এই জাতীয় যে এগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সবই কিন্তু হ্যাজার্ডাস কেমিক্যাল। জিঙ্ক, মার্কারি, পেস্টিসাইড, ওয়েস্ট, এগুলো সব কিন্তু আমাদের জন্য কি হ্যাজার্ডাস কেমিক্যালস। দেন কেমিক্যালস। আমাদের এর মধ্যে আসবে হচ্ছে গিয়ে হ্যাজার্ডাস। আমরা এখন হ্যাজার্ডাস ক্লাসিফিকেশন কিভাবে করতে পারি? আমরা যেটাকে ধরবো সেটারে তো আর বলতে পারি না যে আমরা একটা কোনো অর্গানাইজেশন বা কোনো একটা এর অথরাইজড পদ্ধতিতে তো আমাদের বলতে হবে কোনটা হ্যাজার্ডাস এবং কোনটা নন হ্যাজার্ডাস। এই কারণের জন্য আমাদের বেসিক্যালি আমরা একটা ইউজ করি, সেটা হচ্ছে ইউএস ইপিএ। তার মানে হচ্ছে কি আপনার ইউএস, ইউনাইটেড স্টেট, হ্যাঁ, এনভায়রনমেন্টাল, আপনার যে এগুলা আছে, উম, মানে প্রোটেকশন যে অ্যাসোসিয়েশন আছে, হ্যাঁ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন যেটা আছে সেইটা, ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাসোসিয়েশন যেটা আছে, সেইটার থেকে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ওইটার মধ্যে যদি মেলে, তাহলে সেটাকে আমরা যদি মিলে যাই হ্যাজার্ডাসের নিয়মে মানে ক্যারেক্টারিস্টিক হিসেবে, তাহলে ওটাকে আমরা বলবো হ্যাজার্ডাস। আর যদি না মেলে তাহলে ওটা হিসেবে আমাদের নন হ্যাজার্ডাস। দেন আইডেন্টিফাইং কম্পোনেন্টস অফ হ্যাজার্ডাস। ওয়েস্ট। আমাদের আইডেন্টিফাই মানে কম্পোনেন্টসটা, আমাদের ওয়েস্টের কম্পোনেন্টসটা আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সেটা বিষাক্ত পরিবেশের জন্য নাকি অবিষাক্ত, মানে সেটা ক্ষতি করতেছে না, তার উপর ডিপেন্ড করতে পারে। দেন ক্যারেক্টারিস্টিক্স আর বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা ওয়েস্টটাকে আমরা ক্লাসিফাই করতে পারি। দেন আমরা ওর ইনহারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ইনহারেন্ট বলতে বংশগত, ইনহারেন্ট শব্দটার অর্থ হচ্ছে বংশগত, বংশগতভাবে যদি কেউ মানে টক্সিক হয় বা টক্সিক সাবস্টেন্স হয়। যেরকম মনে করেন যে সাপোজ আপনি যদি ধরেন মনে করেন যে আমরা এখন ভাত ফুটায় খাচ্ছি, ওই ভাত যদি আপনি 5 দিন পরে ওই ভাত যদি আপনি খান, তাহলে কি আপনার শরীর কি ঠিক থাকবে? হ্যাঁ, ইলিয়াস ভাই শুনছেন আমার কথা? জি না স্যার, ওইখানে ব্যাকটেরিয়া জন্মাবে স্যার। ব্যাকটেরিয়া জন্মাবে। এই কারণের জন্য বলা হচ্ছে ওইটা কিন্তু ইনহেরেন্ট মানে বংশগতভাবে কিন্তু ভাত কিন্তু আমাদের জন্য টক্সিক না। পরবর্তীতে আমরা যদি রাখি তাহলে ওটা ব্যাকটেরিয়া জন্মাবে, আমাদের জন্য টক্সিক হবে। এইটা তখন আমাদের কি হ্যাজার্ডাস হবে না। কিন্তু ইনহারেন্ট জি বলতে স্যার। কি, যেরকম মনে করেন যে সাপোজ আপনারে একবারে খনির থেকে সালফার সালফার তুলে আপনি যদি মনে করেন যে হাতে নেন, তাহলে কি, বা অ্যাসিড তুলে যদি আপনি হাতে নেন তাহলে যে পুড়ে যাবে না? তাহলে ওই অ্যাসিডটা বা সালফারটা হচ্ছে কি বংশগতভাবে মানে জি। উৎপত্তিগত স্থান থেকে ও টক্সিক, ও পয়জনাস, ও হ্যাজার্ডাস। এই কারণের জন্য এটার ভিত্তিতে আমরাও করতে পারি, এইভাবে পৃথক করতে পারি। দেন ইউএস, হ্যাঁ, ইপিএ এনভায়রনমেন্টাল প্রোটেকশন যে অ্যাসোসিয়েশন আছে তাদের হ্যাজার্ডাস লিস্ট, তাদের ক্যাটাগরি 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে কি এফ লিস্ট, কে লিস্ট, পি লিস্ট আর হচ্ছে ইউ লিস্ট। এই 3টা ক্যাটাগরির ভিত্তিতে আমরা করি। এখন জি। এফ লিস্টের মধ্যে কোনগুলো আমরা অন্তর্গত করব? যেগুলো নন স্পেসিফিক সোর্স থাকবে, মানে আমরা জানি না কোন অরিজিনালি কোন সোর্স থেকে এটা আসতেছে, এটা আমরা জানি না। আর যেটা সোর্সটা আমরা স্পেসিফিক থাকবে, একটা নির্দিষ্ট স্থান থেকে ওই বর্জ্যটা আসতেছে বা ওই হ্যাজার্ডাস ওয়েস্ট আসতেছে বা ওই ওয়েস্ট আসতেছে, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে সেটা হবে সোর্স। সোর্সটা যার স্পেসিফিক থাকবে, নির্দিষ্ট থাকবে সেটা, তাহলে এফ ক্যাটাগরির মধ্যে যে সোর্সটা থাকবে সেটা অনির্দিষ্ট থাকবে, মানে আমরা নির্দিষ্ট যাচাই বাছাই করতে পারি না, যে কোন থেকে আসতে পারে। আর কে লিস্টের যেগুলো থাকবে সেগুলো থেকে আমাদের কি হবে, ওয়েস্টটা হচ্ছে কি আপনার হইতে পারে, আপনার হচ্ছে কি ওইটা একজন বোধহয়, দুই, আমরা সব মিলে আর একজন বোধহয় আসছে, এখানটা ওটা স্পেসিফিক হবে।
সেটা হচ্ছে কে লিস্টের অন্তর্গত হবে। দেন হচ্ছে কি পি লিস্ট এবং ইউ লিস্ট। পি লিস্ট এবং ইউ লিস্টের মধ্যে কোনগুলো হবে? যেগুলো আপনার হচ্ছে কি ওয়েস্ট অন দিস লিস্টেস অর কমার্শিয়াল কেমিক্যাল প্রোডাক্ট। আপনার কমার্শিয়াল যে প্রোডাক্টগুলো থাকবে যেরকম পেস্টিসাইড, তারপরে হচ্ছে কি আপনি যে অন্য অন্য কেমিক্যালস গুলো আপনি কমার্শিয়ালি ইউজ করতেছেন, সেই জাতীয় যে কেমিক্যালস গুলো আসবে ওখান থেকে। যেরকম মনে করেন যে সাপোজ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পিভিসি পাইপ আসতে পারে, অনেক সময় অনেক ধরনের আপনি সলভেন্ট ইউজ করতে পারেন। আপনি আহ, সেরকম দেখে সলভেন্ট হিসেবে আপনি অনেক কিছু ইউজ করতে পারেন, যেরকম ক্লোরিনেশনের জন্য অনেক কিছু ইউজ করতে পারেন। পরিষ্কার মানে আমি এক কথা বলতেছি, এগুলো ইউজ করা হয় কিন্তু পরিষ্কার করার জন্য। স্পট লিফটার ধরনের, থিনার এই জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু এই কেমিক্যাল যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো কিন্তু এইগুলোর মধ্যে অন্তর্গত হবে। এখন আমরা একটু ব্রিফলি একটু জানার চেষ্টা করি যে ইএফ লিস্টেড কোনগুলো হবে। যেরকম দেখেন এই যে, হ্যাঁ, স্পেন্ট সলভেন্ট ওয়েস্ট। এই যে সলভেন্ট ওয়েস্ট বলতে এটা ক্লোরিনেটেড যে প্রোডাক্টগুলো থাকে, ক্লোরিনেশন করে, যেগুলো পরিষ্কার করে, হ্যাঁ, সেগুলোকে হচ্ছে গিয়া সলভেন্ট ওয়েস্ট হিসাবে, সেগুলো যেগুলো ওইভাবে পড়ে থাকবে বা আমরা ফেলাই দেবো, সেগুলো সলভেন্ট হিসাবে, স্পেন্ট সলভেন্ট ওয়েস্ট হিসাবে অন্তর্গত হবে। দেন ইলেকট্রোপ্লেটিং বলতে আমরা তো জানি ইলেকট্রোপ্লেটিং কি, বলেন তো এনিয়ন, ইলেকট্রো, হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং? না স্যার ধারণা নেই স্যার। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে গিয়ে আপনাদের বিভিন্ন, আপনি সাপোজ এই যে চামচ, আপনি স্পুন ইউজ করেন, স্পুনটা ইউজ করতেছেন, এই স্পুনটা উপরে দেখেন একটা শাইনি, এটা অ্যালুমিনিয়াম বা জিঙ্কের একটা পাত দেওয়া থাকে, খেয়াল করছেন? আপনি যে চামচ দিয়ে খান বা আপনি যে চামচটা ব্যবহার করেন, ওটা জি আসলে কি ওই স্পুনটার মধ্যে কি ওটা ছিল লোহার। ওর জি উপরে আমরা একটা প্রলেপ দিচ্ছি, কিসের প্রলেপ দিচ্ছি? জিঙ্ক বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিচ্ছি, যাতে যেন ওটা বিক্রিয়া করতে না পারে। কারণ আপনি যদি একটা লোহার আপনি চামচে খাইতে যান, তাহলে কি ওতে জং ধরবে না? ওতে মরিচা জি ধরবে জি না? জি তো মরিচা যদি ধরে তাহলে আপনি ওই চামচ ইউজ করতে পারবেন? অনেক সময় দেখা যাচ্ছে যে যে জায়গা থেকে চামচের, অনেক সময় দেখবেন যে কিছু কিছু জায়গায় অনেক সময় পুরাতন হয়ে গেলে তখন ওই জায়গাগুলোতে কিন্তু জং ধরে বা মরিচা ধরে। জি কেন ধরে? কারণ কি ওর প্রলেপটা নষ্ট হয়ে যায়। এই যে উপরে যে প্রলেপটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে আমাদের ইলেকট্রোপ্লেটিং। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। দেন হচ্ছে গিয়ে ডাইঅক্সিন, হ্যাঁ, কন্টেইনিং ওয়েস্ট। ডাইঅক্সিন কন্টেইনিং ওয়েস্ট এর মধ্যে অন্তর্গত হবে, হ্যাঁ, ট্রাইটেট্টা আর হচ্ছে গিয়ে পেন্টা ক্লোরো ক্লোরোফেনল। হ্যাঁ, এই জাতীয় যে ওয়েস্ট গুলো আছে সেগুলো। আবার অনেক সময় পেস্টিসাইডের মধ্যে এগুলো থাকতে পারে। পেস্টিসাইড করতেছি, পেস্টিসাইডটা কি জানেন তো? জি স্যার। বলেন তো কি? ক্ষতিকারক পোকামাকড় দমন করার জন্য যে রাসায়নিক পদার্থ যে, ব্যবহার করা হয় হ্যাঁ, তাকে ওকে ওকে, পেস্টিসাইড বলে। হুম হুম। আজকে বুঝছেন, জি স্যার। পেঁপে কিনছি, একদম উইদাউট কেমিক্যালস, গাছ পাকা তাই পেঁপে। নাকি স্যার? হ্যাঁ, এক পিচ্চি আছে। এখন তো স্যার ওগুলো পাওয়া যায় না, কেমিক্যাল ছাড়া স্যার। হ্যাঁ, ও এক পিচ্চি আছে। হ্যাঁ, এইখানে আমার পরিচিত। তাহলে আমাদের দাওয়াত দিলেন না কেন? একটু দাওয়াত দিতেন স্যার, একা একা খাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে সেই পেঁপে। আমি বিশেষ করে এই এলাকায় কয়েকটা ইয়ে আছে, ওদের বলে রাখছি যে আপনি যে পেঁপেটা বাজারে বিক্রি করেন কত টাকা, সাপোজ মনে করেন যে 50 টাকা, ওই পেঁপেটা জি। আপনি কোনো প্রকার কেমিক্যাল ইউজ করবেন না, আর গাছের থেকে পেড়ে এনে আমারে দেবেন, আমি ওই 50 টাকার জায়গায় আপনার 70 টাকা দেবো। আচ্ছা। ঠিক আছে? এখন তো স্যার বাঙালিরা হচ্ছে জেনে শুনে নিজের খাবারে স্যার বিষ মিশায়। হুম। এখন এখন এই জন্য তো সমস্যা, বুঝছেন না? এই জন্য তো কিন্তু স্যার আমরা অ্যাজ এ, বলেন প্লিজ। এক সময় দেখা যাবো স্যার, আমরা যখন ছোট ছিলাম ওই সময় স্যার ধান খেতে কোনো আগাছা দমন করার জন্য কোনো হার্বাসাইড ইউজ করা হতো না। ওই সময় হার্বিসাইড, হার্বাসাইড, ওকে, হ্যাঁ। হ্যাঁ জি স্যার, ইয়েস। হার্বাসাইড হ্যাঁ ইউজ হ্যাঁ। করলো স্যার, পরবর্তী দেখা গেল যে ওই ক্ষতিকার উপকারী পোকা সহ ধ্বংস হয়ে গেল। পরে আপনার কীটনাশক, পরে গাছে পোকা দিল, পরে ওই সময় দিল পেস্টিসাইড। এখন স্যার আপ আস্তে আস্তে যেভাবে এখন স্যার হচ্ছে ধান মানে যখনই হয়, ধান হইব পাইকা যায় স্যার, ওই সময় পোকা ধরে। এখন কয়দিন পরে স্যার দেখা যাইব কি স্যার, খাওয়ার আগে প্লেটের মধ্যে স্যার বিষ মারবো, বলবো যে এটা অর্গানিক বিষ, ফুড গ্রেড।
আপনার বাড়ি কোথায়, মানে আপনার হোম টাউন জানি কোথায়? স্যার জামালপুর। জামালপুর না? জি স্যার, জামালপুর সদরে। আমার পাশে একজন থাকে জামালপুরে, ওর বাড়ি জামালপুর। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দেই। আপনাদের সামনে আমি খাচ্ছি, ডোন্ট ফিল অকওয়ার্ড। সমস্যা নেই স্যার, খান। মানে আজকে কি হয়েছে, মানে আমি সন্ধ্যার পর থেকে আমি এখনো মানে কিছু খাওয়ার সুযোগ পাই নাই, ঠিক আছে? জি স্যার। আমি আমি আর একটা আমার কয়েকটা ফ্যাক্টরির পরিচিত আছে অনেক ভালো, যেহেতু তার মধ্যে এক ম্যানেজার স্যার ফোন দিছিলেন। ওনার ম্যানেজার স্যার ফোন দিছিলেন বলতে ওনার হিগ পোর্টালটা আমার রিভিউ করে দেওয়ার জন্য। পরে যে হ্যাঁ, আমি বললাম যে স্যার এত মানে এত এ এত সময় বলছে সমস্যা নেই, তুমি আমার সাথে একটু বসো। পরে যে তাই ওনার দেখতেছিলাম, ওনার গুলো যেখানে যেখানে ঝামেলা আছে সেগুলো দেখে দিচ্ছিলাম। ওই জন্য ছিলাম ব্যস্ত, তারপরে আপনাদের ক্লাস শুরু করলাম। ও, যাই হোক, এখন আসি একটু ফিরি। ওয়েস্টেজ প্রোডাকশন, হ্যাঁ, কোলিনেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বনস। অ্যালিফেটিক হাইড্রোকার্বনস বলতে আমরা বুঝি যেটা আপনাদের এর ভেতরে যেরকম মনে করেন যে অ্যালিফেটিক হাইড্রোকার্বনস এর মধ্যে অন্তর্গত হবে যেরকম আমরা যে টার ইউজ করি না, বলতে আমাদের এই যে আলকাত্রা, বাংলা কথা হচ্ছে কি আলকাত্রা। হ্যাঁ, দেন হচ্ছে কি হ্যাভি ওয়েস্ট, যেগুলো হ্যাভি মেটালের যে ওয়েস্টেজ গুলো আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন, মানে বিশেষ করে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জাতীয় এর মধ্যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক তো বোঝেন। অ্যালিফেটিক হচ্ছে গিয়ে আপনার সিকল থাকবে, যা দুই মানে যেগুলো সাইক্লিক থাকবে না, সাইক্লিক থাকবে না, হ্যাঁ, সেগুলো এছাড়া আপনার মনে করেন যে অ্যারোমেটিক হচ্ছে গিয়ে, অ্যারোমেটিক এবং অ্যালিফেটিকের মধ্যে পার্থক্য তো জানেন নাকি? স্যার পড়ছিলাম স্যার, আ- মনে নাই স্যার। মনে নাই? আচ্ছা থাক, আমি আবার একটু মানে জাস্ট শর্টলি একটু ব্রিফ করি, তাহলে আপনাদের আবার মনে পড়বে। অ্যালিফেটিকটা হচ্ছে গিয়া কার্বন শিকলের মধ্যে, হ্যাঁ, যে জি স্যার। মনে করেন যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যে কোনো একটা বন্ধন বিদ্যমান থাকতে পারে, কিন্তু সেগুলোর মধ্যে কোনো সাইকেলিক থাকবে, সাইকেল অনেক সময় সাইকেলিক থাকতে পারে, সার্কেল থাকতে পারে, বাট তার ভেতরে কোনো অন্য ধরনের যেরকম মনে করেন যে অ্যারোমেটিক, যেটা উম, মানে জীব পদার্থ এরকম থেকে আসবে না। ঠিক আছে, জৈব পদার্থ এরকম কোনো কিছু থেকে আসবে না, যেটা একদম পুরো মনে করেন যে মানে মুক্ত শিকল, দুই পাশ প্রান্ত ইয়ে থাকবে, অনেক সময় একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন যে কোনো একটা হইতে পারে। কিন্তু অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন, তার মধ্যে পার্থক্যটা থাকবে কোথায়? সেটা হচ্ছে গিয়ে একের পর যখন মানে ও সর্বনিম্ন 5 6 7 কার্বন সংখ্যা ওদের, ওই সাইকেলের মধ্যে কার্বন সংখ্যা থাকবে কত? 5 6 7, সাত। মিনিমাম 5, মিনিমাম 5 কার্বন সংখ্যা। এবং তার মধ্যে পর্যায়ক্রমিক ভাবে একক বন্ধন এবং দ্বিবন্ধন, মানে একক বন্ধন থাকলে তারপরে দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন থাকলে তারপর দ্বিবন্ধন, এইভাবে ওই সমস্ত সার্কেলটা ওরা মেনটেন করবে। তখন হয়ে যাবে, ওইটাকে বলবো আমরা কি, অ্যারোমেটিক। অ্যারোমেটিক। কিন্তু এই সত্য ছাড়া ভাঙবে না, বাকি যে হাইড্রোকার্বন গুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অ্যালিফেটিক। আই থিঙ্ক ক্লিয়ার এখন, মনে পড়ে গেছে, মনে পড়ার কথা। জি স্যার। ওকে, তারপরে উড প্রিজার্ভেশন। উড প্রিজার্ভ করতে গেলে আমরা তো কিন্তু অনেক ধরনের কেমিক্যাল ইউজ করি, তার মধ্যে সব থেকে ক্ষতিকর কেমিক্যাল হচ্ছে গিয়ে আর্সেনিক। আমরা আর্সেনিকের মাধ্যমে কিন্তু উড করি, যেরকম ঢাকা শহরের আশেপাশে দেখবেন বিশেষ করে আহ, আপনি যদি বাড্ডা, মধ্য বাড্ডা বলেন আর এ বাড্ডা বলেন, স্যার, দুই পাশে দেখবেন যে প্রচুর পরিমাণে কাঠের দোকান। বলেন প্লিজ। হুম, বলতে স্যার গেছিলেন না গ্রাউন্ড দেখি। ওয়াটার যে আর্সেনিক পাওয়া যায়, এটা কি ম্যানমেড কারণে নাকি এমনি না না, ন্যাচারালি থাকে? আজ এটা হচ্ছে কি বেসিক্যালি মনে করেন যে আর্সেনিকটা হচ্ছে কি আমাদের যে মানে আমরা বিশেষ করে যে মানে আমাদের যে এই সাইডগুলো, যেরকম কুষ্টিয়া, যশোর, আমাদের এই সাইডটা কিন্তু বিশেষ করে আর্সেনিকটা পাওয়া যায়, আপনাদের ওইসব সাইডে পাওয়া যায় না, আপনাদের এদিকেও পাওয়া যায় না, কিন্তু আমাদের ওই সাইডটা পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু সাতক্ষীরা, খুলনা অঞ্চল, এইসব সাইডে কিন্তু আর্সেনিকের প্রকোপ অনেক বেশি ছিল একটা সময়, এখন হয়তো বা ওইভাবে নাই, এটা স্যার ন্যাচারালি। আর্সেনিক, স্যার ন্যাচারাল স্যার,
হ্যাঁ তারপরে হ্যাঁ স্যার হ্যাঁ, আপনার ম্যানমেড কারণ হচ্ছে যে অতিরিক্ত কীটনাশকের মধ্যে স্যার আর্সেনিক থাকে না স্যার? এটা হ্যাভি মেটাল তো থাকতেই পারে, এটা তো কয়দিন, কিন্তু এটার আগেও তো এক সময় পাওয়া যাইতো না আর্সেনিক, তো তার আগেও পাওয়া যাইতো যখন এইখান থেকে কত বছর আগে আমরা যখন, আমি যখন ছোট তখন তো আর্সেনিক মহাপ্রকোপন শুরু করলো। তখন তো এত এত বেশি ইয়ে ছিল না, কীটনাশক ছিল না। কীটনাশকের মধ্যে অবশ্যই হ্যাভি মেটাল থাকবে, ও নট জি অনলি স্যার। আর্সেনিক। সেখানে অনেক ধরনের ক্রোমিয়াম থাকতে পারে, ক্যাডমিয়াম থাকতে পারে, সেখানে লেড থাকতে পারে, হ্যাঁ এই জাতীয় যে ম্যাঙ্গানিজ থাকতে পারে, সেখানে বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল থাকতে পারে, নট অনলি জি আর্সেনিক। স্যার। বিভিন্ন ধরনের এ হতে পারে, কিন্তু আর্সেনিকটা ওখান থেকেও আসতে পারে এরকম, নট পার্সেন্টেজ, খুবই রেশিওটা খুবই মানে মানে সিগনিফিকেন্ট না, সিগনিফিকেন্ট না, লোয়ার সিগনিফিকেন্ট। কথা কি বুঝাইতে পারছি? স্যার যেদিক দিয়ে লাল মাটি বেশি ওদিক দিয়ে স্যার আর্সেনিক ওরকম প্রভাব কম। জি স্যার। মানে লাল মাটি যেদিকে সেদিকে আর্সেনিক কম। আর্সেনিক নাই জি স্যার, ওই আপনার ওই যে এখানে যে লিচেট লেখা আছে যে সোয়াই সোয়াই যে নিচে যে যাবো ওগুলোতে যাইতে পারে না। মানে আমি আপনার মানে লাল মাটিতে আপনার আর্সেনিকটা আর পানি মানে সহজে লাল ভেদ মাটি, করতে পারে না স্যার। ইস, আচ্ছা আমি বুঝছি আপনার কথা, এবার বুঝছি। লিজ ডাউন হইতে পারে না, মাটি ভেদ করে লিজ ডাউন হইতে পারে না। এখন একটা জিনিস আপনাকে জি সহজ মানে সহজে এটা কেমিক্যালি বুঝায়, কেমিক্যালটা বুঝায় এই কারণের জন্য। আপনি যখন এই যে লাল মাটির কথা বললেন, লাল মাটিতে লাল মার কেন হয় জানেন? না হুম, স্যার। মাটি লাল কেন হয়? মাটি লাল হয় জি না হচ্ছে কি, স্যার, সাপোজ মনে করেন যে আপনি বলতে পারি না তো স্যার। উম, আপনি সহজে বুঝায়, আপনি ধানের, আপনি যেহেতু ধানের কথা বললেন, ধানের ক্ষেত্রে বুঝায়। আপনি ধান ধান যে ক্ষেত্রে চাষ করেন, হ্যাঁ, ধান যে ক্ষেত্রে চাষ করেন, ওই ধানের মাটি যখন খোঁড়ে, মাটি যখন এ করে, তখন আপনি কি মাটির ওই যে ধানের শিকড়গুলো কোন সাইড দিয়ে যায়, ওই সাইড বরাবর মাটির কালার অনেক সময় লাল হচ্ছে হয়ে যায়, জানেন? সেটা দেখছেন কখন আপনার চোখে পড়ছে? হুম, আছেন ইয়াসিন ভাই, আছেন? তো আমার কথা শুনছেন ইয়াসিন ভাই? জি শুনতেছি বাদশা, স্যার। স্যার জি স্যার শুনতেছি। ও তাহলে বোধহয় ইয়েটা হচ্ছে গিয়া, ইলিয়াস ভাই হুসাইন। হচ্ছে, ও আবার আসছে। হুম, ইলিয়াস ভাই, ইলিয়াস ভাই শুনছেন আমার নেটওয়ার্ক। কথা? স্যার আমি বুঝতে পারেন ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা শোনেন আমি বলি, আপনি আপনি যেহেতু ধান ক্ষেতের কথা বললেন, তাহলে আপনারা মনে করেন যে একদম পুরো প্র্যাকটিক্যাল নলেজে একটু আলোচনা করি। এখন ধান খেতে আপনি, জি আপনি স্যার। ধান খেতে যখন ওই যে, আবার যখন ওই যে ধানের এতে কূপ দেয়, মানে কি বলে, আপনারা কি বলেন, কোপানো কি, মানে আপনার ধান খেতে যখন লাঙল চাষ জি স্যার, দেয় না, ওইটাই ধান স্যার। ক্ষেত ধান চাষ হওয়ার পরে যখন কোপান বা মাটি আগলা করেন, তখন মাটির ওই যে জি যে স্যার। পাশ দিয়ে আপনার হচ্ছে গিয়ে ধানের যে শিকড়গুলো যায়, সেই শিকড়গুলোর আশেপাশে খেয়াল করে দেখবেন কিছু কিছু জায়গায় রেড হয়ে যায়, রেড, একটু রেডিশ লালচে হয়ে ভাব। যায়। জি খেয়াল স্যার। করেছেন? চোখে পড়ছে কখনো? জি স্যার। জি স্যার। সত্যি কথা বলেন, চোখে পড়ছে কিনা, মিথ্যে কথা বললেন না, আমার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলেন জি না। স্যার। স্যার গ্রামের লোক স্যার, ওগুলা স্যার করার লাগে মাঝে মাঝে বাড়িতে যায় স্যার। ওকে, তাহলে তো আমি আপনার থেকে বড়, বড় মানে উম, ইয়ে দেখে আমার তো ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স, বিশাল এক্সপিরিয়েন্স। এখন যাই হোক, ও কথা বাদ দেই। আপনার ওই যে জিনিসটা রেডিশ হয়ে থাকে কেন হয়? অক্সিডেশনের জন্য হয়, অক্সিডেশনের জন্য হয়। তো এই যে আপনার যে পাহাড়ি অঞ্চলগুলোতে আছে, পাহাড়ি অঞ্চলগুলোতে যে বিয়েগুলো থাকে, সেইখানে আপনার এই যে ইয়েগুলো, আপনার যে কেমিক্যালস গুলো বা এগুলো আছে, আলাদা আছে, আয়রন বা এগুলো আছে, সেগুলো অক্সিডেশন হয়। অক্সিডেশন হয়ে ওইটার কালার তখন ফরমেটে আসে হচ্ছে কি রেড, রেডিশ কালার, অনেক সময় ব্রাউন কালার আসে। হুম, এটা ওরের জন্য। জি স্যার। মানে সয়েলের ফরমেশন, অনেক সয়েলের ফরমেশন প্রায় আম, মানে প্রায় আমাদের দেশে অলমোস্ট 12টার মতো, 12টার মতো সিরিজের সয়েল পাওয়া যায় বাংলাদেশেই।
ও হ্যাঁ, আচ্ছা তার মধ্যে আচ্ছা। ক্যালকেরিয়াস আছে, নন ক্যালকেরিয়াস আছে, স্যান্ডি সয়েল, যেগুলো মানে অনেক ধরনের মানে ইয়ে আছে, সয়েল আছে। তার মধ্যে বেসিক্যালি আমাদের চোখে যেটা পড়ে ইন জেনারেল, সেটা হচ্ছে কি ওই যে আমরা যেটা বাংলায় পড়ে আসছি ছোটবেলা থেকে, বেলে মাটি, তারপরে এঁটেল মাটি, বেলে দোআঁশ মাটি, এরকম পড়ে আসছে না, আমাদের জি চোখে স্যার। পড়ে এইটা, কিন্তু এছাড়াও আমাদের অনেক সূক্ষ্ম প্রকারভেদ আছে। ওকে, ওগুলো বাদ দেই। এখন আপনারা মূল্যতে আসি, যে পেট্রোলিয়াম রিফাইনারি, এই যে পেট্রোলিয়াম রিফাইনারি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সেলার যেটা আছে, এইটার মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু এই যে হ্যাভি মেটাল থাকার সম্ভাবনা আছে। কারণ কি, পেট্রোলিয়াম যখন খনি থেকে আপনার আমরা মানে আউট করি, তখন ওর ভেতরে বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল ওর ভেতরে কি থাকে, মিক্সড থাকে। যখন আমরা ওটারে রিফাইন করি, ওটারে যদি আমরা অপরিশোধিত তেলকে যখন পরিশোধিত তেল করি, তখন ওইটা কি হয়, ওখান থেকে বিভিন্ন ধরনের খনির মধ্যে যেহেতু ছিল, ওর সাথে বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল, হ্যাঁ, ওর সাথে মিক্সড আপ হয়ে থাকে, যেরকম ওই যে আর্সেনিক থাকতে পারে, লেড থাকতে পারে, ক্যাডমিয়াম থাকতে পারে। এই যখন যখন মিক্সড আপ থাকে, তখন আমরা যখন এগুলো রিলিজ করতেছি, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি কি করতেছি, আমরা মাটির উপর থেকে তুলে নিয়ে এসে আমরা কিন্তু প্রসেস করতেছি, তখন ওই ওয়েস্টটা যেটা আমরা বাইরে ফেলবো, তখন ওইটা কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করবে। জি স্যার। আবার অনেক সময় অপরিশোধিত তেল আমরা কিন্তু ইন্ডাস্ট্রিও ইউজ করতেছি, হ্যাঁ, আমরা ফুললি প্রসেস করে কিন্তু আমরা অনেক সময় তেল ইউজ করতে পারি না, বা যারা তেল করে বাজারে ছাড়ে, অনেক সময় অপরিশোধিত মানে খুব বেশি পরিষ্কার করে না, তখন ওর ভেতরে মিক্সড আপ থাকতে পারে। দেন হচ্ছে গিয়ে জি লিচেট, স্যার। লিসেট ফ্রম মাল্টিপল সোর্সেস। লিসেট ফ্রম মাল্টিপল সোর্সেস বলতে আপনার ডিপোজিশন, এই যে এটা ওয়ান কাইন্ড অফ ল্যান্ড ইরিগেশন প্রসেস আর কি, হ্যাঁ, ওয়েস্ট জি ডিসপোজাল অফ অন ল্যান্ড। এই যে লিসেট ইন এনি লিকুইড, হ্যাঁ, দ্যাট আর প্রোটোকল থট ওয়েস্ট ডিসপোজাল অন দ্য ল্যান্ড। এটা আসলে আপনার মনে করেন যে অন কাইন্ড অফ স্পিলেস প্রক্রিয়া, ঠিক আছে। এটা যখন আহ, আপনার কোনো কিছু ভাঙবে বা ইয়ে হবে, তখন দেখা যাচ্ছে যে ওটা কি করবে, লিজ ডাউন হইতে পারে, হয়ে আপনার মনে করেন যে পরিবেশে যে কোনো জায়গায় এয়ার বল, সেক্ষেত্রে স্যার এতে সয়েল কন্টামিনেশন সয়েল যেতে বলেন, পারে, ওয়াটার বলেন, সেখানে ওয়াটার কন্টামিনেটেড হইতে পারে। কন্টামিনেশন, গ্রাউন্ড ওয়াটার। ইয়েস, 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 সেটাই। দেন হচ্ছে গিয়ে আপনার কমন যে কে লিস্টেড যে ওয়েস্ট গুলো আছে, সেরকম দেখা যায় এর মধ্যে আছে, দেখেন, উড প্রিজার্ভেশন, হ্যাঁ, অর্গানিক কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, দেন হচ্ছে গিয়ে পেস্টিসাইড ম্যানুফ্যাকচারিং, পেট্রোলিয়াম রিফাইনিং, হ্যাঁ, ভেটেনারি, ফার্মাসিউটিক্যাল যে ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, এই ইনক ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, এই জাতীয় যে এগুলো আছে, সেগুলো আপনার এই কে লিস্টের অন্তর্গত হবে। দেন জি হচ্ছে স্যার। পি লিস্টেডের মধ্যে দেখেন এগুলো আছে, যেরকম নাইট্রাক্স অক্সাইড, হ্যাঁ, তারপর জি স্যার। ফ্লোরিন আর্সেনিক অক্সাইড, তারপর হচ্ছে বেরিলিয়াম পাউডার। এই জাতীয় যে এগুলো আছে, এগুলো আসলে অত বেশি আপনারা দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। তারপর যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমার নক দেন, আমি আহ, সেটা বিষয়ে এ করতে পারবো। এই ওকে ভিতরে স্যার। বিষয়গুলো, এই যে বেনজিন, ফেনল, তারপরে হচ্ছে গিয়ে মিথাইলের অ্যালকোহল, এর ভেতরে সবই হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই যে ইয়েস। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন জাতীয় পদার্থ যেগুলো আছে, মানে তাছাড়াও আছে অনেকটা, তার মধ্যে বিশেষ করে বেশি হচ্ছে কি হাইড্রোকার্বন জাতীয় পদার্থ এর ভেতরে। দেন এর ভেতরে থাকবে কনসার্ন অ্যাবাউট হ্যাজার্ডাস ওয়েস্ট। কনসার্ন অ্যাবাউট হ্যাজার্ডাস ওয়েস্ট বলতে আমাদের সচেতন, মানে আমাদের একটু কনসার্ন হইতে হবে, আমাদের যে হ্যাজার্ডাস ওয়েস্ট গুলো আমাদের মানে আমাদের জন্য কনসার্ন, এক কথায় আমাদের জন্য মানে একটু থিঙ্কিং এর বিষয় সেখানে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা, কারণ কি আমরা কেন করব, সেই বিষয়ে কেন সচেতন হব, সেগুলো একটু আমরা জানার চেষ্টা করি। কারণ হচ্ছে কি, কজ অফ মাস লাইফ অ্যান্ড ম্যাটেরিয়াল ড্যামেজ অ্যান্ড লস, হ্যাঁ, ডিসএবিলিটি, ডেথ, ফায়ার, এক্সপ্লোশন। কারণ এগুলো মনে করেন যে আপনার লাইফের জন্য আপনি আপনার লাইফকে ড্যামেজ করতে পারে, আপনার লাইফকে একদম পুরো শেষ করে দিতে পারে, আপনি ডেড পর্যায়ে যাইতে পারেন। যে কারণের জন্য জি স্যার। এক্সপ্লোশনের মাধ্যমে বা কন্টামিনেশন বা অ্যাকুমুলেশনের মাধ্যমে সেটা আপনি এর দ্বারা হার্মফুল হইতে পারেন। দেন কজেস অফ এনভায়রনমেন্টাল ড্যামেজ, এগুলো আপনার জন্য এনভায়রনমেন্টাল ড্যামেজ করতে পারে। ছয়, আমাদের এনভায়রনমেন্টাল এর অংশ হচ্ছে গিয়ে মাটি, পানি, বায়ু, এই তিনটা পার্টকে সে কন্টামিনেট করতে পারে, যে কারণের জন্য এটা আমাদের জন্য কনসার্ন। দেন হচ্ছে কি জি আমাদের স্যার। পটেনশিয়াল ইনক্রিজড কেমিক্যাল বায়ো অ্যাকুমুলেশন, ওই যে বায়ো অ্যাকুমুলেশন একটু আগে বললাম, বায়ো অ্যাকুমুলেশন বা বায়োডিগ্রেডেবিলিটি, আমাদের শরীরের ভেতরে বায়ো অ্যাকুমুলেশন অ্যাকুমুলেট হবে, যে কারণের জন্য জি এটা স্যার। আমাদের জন্য কনসার্ন। দেন হচ্ছে হেলথ রিস্ক, আমাদের হেলথ লং টার্ম হেলথ রিস্ক হইতে পারে।
বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল যদি আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢোকে, সেইগুলো আমাদের লং টার্ম আমাদের কিন্তু ওইগুলো আমাদের শরীরের মধ্যে থেকে যায় এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে, যেরকম আমাদের কিডনি, আমাদের হাড়, আমাদের বোন গুলো আছে, সেই বন্ডস গুলো কিন্তু ড্যামেজ করে আস্তে আস্তে। দেন জি স্যার। হাইলি কনসার্ন হচ্ছে গিয়া আপনার ট্রেস বাউন্ডারি মুভমেন্ট অফ টক্সিক ওয়েস্ট। হ্যাঁ, আপনার যেগুলো ট্রেস বলতে মনে করেন যে আপনার কিছু একটা সীমার বাইরে যেগুলো চলে যাবে, যেরকম মনে করেন যে ওই যে বায়ো ইয়েতে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট যেগুলো বললাম, সেইগুলো আসলে জি স্যার। এর অন্তর্গত হবে। জেন হচ্ছে গিয়ে কজ অফ ম্যাসিভ টক্সিক হেলথ ড্যামেজ, যেগুলো আপনার হেলথকে, মানে হেলথে চরম পর্যায়ে আর কি ড্যামেজ করবে, ম্যাসিভ যেটার কথা আর কি। দেন আমরা একটু জানার চেষ্টা করব পিক্টোগ্রাম সম্পর্কে, আমাদের হেজার্টাস ওয়েস্টের পিক্টোগ্রাম সম্পর্কে জানো। এখন একটা সাপোজ আপনার একটা মনে করেন যে একটা কি দিলাম, আপনার একটা কেমিক্যাল ধরাই দিলাম। এখন আপনি, আপনার হাতে সময় কি আছে যে অত কিছু পড়ে তারপরে এটা কি হ্যাজার্ডাস না হ্যাজার্ডাস তারপরে ট্রিটমেন্ট নেবেন? এত না সময় কি স্যার। আপনার হাতে আছে? বা জি না আপনার স্যার। কারোর হাতে যদি লাগে তাহলে সে এত বেশি দ্রুত, এটা কি আমার হাতে লাগছে এর জন্য ট্রিটমেন্ট নিতে হবে না নিতে হবে, বিশাল এক চার্ট বানাই দিয়েছেন আপনি, সব জায়গায় এমএসডিএস ঝুলাই দিয়েছেন, এত সময় কি মানে লেগে গেলে তখন কি এত সময় আছে যে অত ওই ব্রিফ সব পড়বে তারপরে ট্রিটমেন্ট নেবে? এত না সময় নাই। স্যার। জি স্যার। যে কারণের জন্য আমরা কি ইউজ করি, পিক্টোগ্রাম ইউজ করি। সেই পিক্টোগ্রাম গুলো চিহ্ন, কিছু চিহ্ন ইউজ করি যাতে আমরা এক নজরে দেখলেই বুঝতে পারি এটা এই ধরনের বিপদ আমার শরীরের জন্য বা প্রকৃতির জন্য হইতে পারে, যেটা আমরা এক নজর দেখলেই, সেই চিহ্নটা দেখলে বুঝবো যে এটা এই ধরনের ক্ষতি করে। হ্যাঁ, যেরকম কি এই যে চিহ্নটা যদি থাকে কোথাও, তাহলে আপনার পড়ার কি দরকার আছে? জি না এই স্যার। চিহ্নটা দেখলেই বুঝতে পারতেছেন কি এটা মানে বিস্ফোরণ হচ্ছে, এটা হচ্ছে জি স্যার। বিস্ফোরক জাতীয় পদার্থ, এখান থেকে সরে যাইতে হবে বা এর থেকে দূরে থাকতে হবে। আপনি একটা গ্লান্স দেখতে পাচ্ছেন, কিন্তু এমএসডিএস আমাদের ঝোলানোর দরকার আছে, ঠিক আছে, বাট ওই যখন দেখা যাচ্ছে এমার্জেন্সি, তখন তো আর অত বড় এমএসডিএস কেউ পড়তে পারবে না, সময় আছে? না স্যার। নাই। যে কারণের জন্য আমাদের এই পিক্টোগ্রাম হচ্ছে গিয়ে অ্যাট এ গ্লান্স। হ্যাঁ, ইউ ক্যান এশিওর অ্যাবাউট ইয়োর প্রোডাক্ট। ওকে। জি স্যার। দেন হচ্ছে কি আপনার ফ্লেমেবল, ফ্লেমেবল হচ্ছে কি আপনার যেগুলো আপনার আগুনের সংস্পর্শে আসলে যেগুলো জ্বলবে, সেগুলো ফ্লেমেবল। দেন অক্সিডাইজিং, অক্সিডাইজিং লিকুইড থাকতে পারে, অক্সিজেনের উপস্থিতিতে জ্বলা শুরু করবে। এখন ফ্লেমেবল জিনিসটা আলাদা, এটাও কিন্তু আলাদা, কারণ অক্সিডাইজিং অক্সিজেনের উপস্থিতিতে সেটা জ্বলতে পারবে, জি জ্বলতে স্যার। হবে। আগুন তো অক্সিজেন ছাড়া জ্বলতে পারে না, জি না তাই স্যার। তো? জি কিন্তু স্যার। ফ্লেমেবল আমরা এই দুইটা জিনিসকে আমরা আলাদা করতেছি কেন? কারণ হচ্ছে কি একটা হচ্ছে দাহ্য জিনিস। সাপোজ মনে করেন যে আপনি আহ মানে দাহ্য জিনিস বলতে আপনার মনে করেন যে এই যে পেট্রোল বা আদার যে গ্যাসগুলো আছে, সিএনজি গ্যাস ট্যাস আছে, অনেক সময় বিস্ফোরণ ঘটে। সেটা কিন্তু মানে ওর ভেতরে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভাবে হয়তো চাপের মাধ্যমে ঘটতে পারে, এর মাধ্যমে হতে পারে। স্যার, আমাদের কিন্তু ফ্যাক্টরিতে স্যার একবার ওই থিনার দিয়ে আপনার ডিজিটাল প্রিন্টিং আপনার হচ্ছে মেশিনই করতেছিল, ওয়াশ করতেছিল। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। রুমটা ছিল গ্লাসিং করা ছিল, ভিতরে হুম হুম করতেছিল হুম। আর বাইরে ওয়েল্ডিং করতেছিল। ওয়েল্ডিং এর একটা বাবরি স্যার এসে ভিতরে বসছিল, আসার পরে আপনার ওই তো, সাথে বিস্ফোরণ সাথে হয়ে বিস্ফোরণ দুইটা হয়েছে। আপনার হচ্ছে আপনার এখন আগুন দেখা ছাড়া। যাচ্ছে যে এই এই জন্য আর কি দেখা যাচ্ছে আপনি একটা জিনিসে মনে করেন যে একটা জিনিস ভেজা জিনিস, তার ভেতরে দেখা যায় আগুন জ্বালার চেষ্টা করতেছেন কিন্তু আগুন কিন্তু জ্বলতেছে না। কিন্তু যে জিনিসে ওর ভেতরে যদি ওর গায়ে একটু ডিজেল দেন, তাহলে কি আপনার ওই জিনিসটা সাথে সাথে জ্বলবে না? জি স্যার। তার মানে কি দেখেন, বোঝেন এখান থেকে বোঝেন যে আপনার এইখানে কিন্তু এইটা হচ্ছে ফ্লেমেবল, যে আপনার অগ্নিসংযোগ করলে আপনার আগুন করতে হচ্ছে। কিন্তু এই অক্সিডাইজিং বলতে কি, যে পণ্যগুলো জ্বলবে ঠিক আছে, কিন্তু তার জন্য মাস্ট বি অক্সিজেন, মানে অক্সিডাইজিং লিকুইড আপনার প্রয়োজন হবেই। জি ওকে। স্যার। জি স্যার। তারপরে কম্প্রেসড গ্যাসেস, এই যে কম্প্রেস বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডার গুলো আছে বা ইয়ে গ্যাস সংরক্ষণ করে রাখে, সিএনজি করে রাখে, সেইগুলো হচ্ছে কম্প্রেসড গ্যাস, মানে কি আপনার সংকুচিত গ্যাস। জি এগুলো যে স্যার। কোনো সময় একটু এদিক ওদিক হইলে সাথে সাথে ব্লাস্ট আমাদের হইতে পারে। যেরকম কোরেসিভ, কোরেসিভ বলতে ক্ষয়কারক, হ্যাঁ, আপনার ত্বককে জি স্যার। ক্ষতি করবে। দেন হচ্ছে কি অ্যাকোয়াটিক টক্সিসিটি, আপনার অ্যাকোয়াটিক টক্সিসিটি বলতে আপনার মারাত্মক আকারে যেগুলো বিষক্রিয়া সৃষ্টি করে সেগুলোকে। দেন স্কিন জি স্যার। কোরেসিভ, ওই একই জিনিস, কোরেসিভ স্কিন কোরেসিভ একই জিনিস। দেন স্কিন ইরোশন, আপনার যে জিনিসটা হচ্ছে কি এটা ক্ষয় করবে। স্কিন জি স্যার। কোরেসিভ জিনিসটা আপনার ক্ষয় করবে, মানে উঠে যাবে, হয়তো চামড়া উঠে যাবে। কিন্তু আপনার স্কিন ইরোশন মানে কি আপনার সেখানে চামড়া উঠে যাবে না,
সেখানে চামড়া জ্বলবে, কিন্তু উঠে যাবে না। জি স্যার। আর একটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাসপিরেশন হেলথ যেটা আছে, সিএমআর। হুম। জি স্যার। এসটিওপি, অ্যাসপিরেশন হ্যাজার্ড যেটা আছে সেটা হচ্ছে কি আপনার হ্যাভি মেটাল বা অন্য কোনো যদি আপনার শরীরের ভেতরে প্রবেশ করে, আপনার শরীরের ভেতরে আপনার মনে করেন পার্টস পাতি যা আছে সব কি করবে, ধ্বংস করে ফেলবে। আর এটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলতে আপনার যে এগুলো এনভায়রনমেন্টের জন্য হ্যাজার্ড, সেগুলোকে এই চিহ্ন দ্বারা আমরা চিনি আর কি। দেন হচ্ছে কি আপনাদের এসডিএস বা এমএসডিএস। এসডিএস এবং এমএসডিএস আপনারা তো সম্পর্কে জানেন। হ্যাঁ, জি সেফটি স্যার। ডাটা শিট বা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট জি যেটাই স্যার। বলবেন। তাহলে এর জন্য এখন আমারে বলেন যে একটা এমএসডিএস এ কয়টা পয়েন্ট থাকে? স্যার আমরা তো এখানে তো সচরাচর 6টা 7টা ইউজ করি, মানে এমনি কেমিক্যালের গায়ে আমরা তুলে দিই। আর এমনি তো ইয়ের মধ্যে 16টা আছে একটা স্যার। অরিজিনাল এমএসডিএস 16টা আছে তাতে স্যার। কয়টা পয়েন্ট থাকে? 16টা স্যার। 16টা। এটা জানতে চাচ্ছিলাম। আর বাংলা, বাংলা এমএসডিএস? আর আমরা 6টা না 7টা করি আচ্ছা, স্যার। এটা এর আগে কি স্যার 6টা 7টা কেমিক্যাল বলতে না আপনি আমাদের স্যার ক্লাস ম্যাক্সিমাম করাছিলেন 8টা স্যার? থেকে 9টা ইউজ করা উচিত, হ্যাঁ। স্যার এর আগে কি আমাদের আরেকটা ক্লাস করাছেন না স্যার? ওইখানে আমাদের আপনি মনে হয় বলছিলেন। ও আচ্ছা আচ্ছা, তা বলতে পারি, খেয়াল নাই। ক্লাস তো টুকটাক অনেক জায়গায় নেওয়া পড়ে, সুতরাং তো বুঝেন আমারও তো ই থাকে না কোন জায়গায় কখন কি আলোচনা করতেছি। আচ্ছা যাক, সমস্যা নেই, যদি বলে থাকি তাহলে তো ভালো, আবার রিপিট করতেছি, আপনাদের সুবিধা। যাক, এমনি এমএসডিএস এ মনে করেন যে 8টা থেকে 9টা আপনার থাকে। জি স্যার। ওকে। তার মধ্যে আপনার দ্রব্যের নাম, উৎপাদনকারীর নাম ঠিকানা, দেন আপনার হচ্ছে গিয়া ব্যবহারের কোথায় ব্যবহার করতেছেন, দেন আপনার ক্ষতিকারক যে এগুলো আছে, তারপরে ক্যাশ নাম্বার, ভৌতিক ও রাসায়নিক তথ্য, জি স্যার। স্থিতিস্থাপকতার প্রবণতা, তারপরে আপনার ফায়ার সেফটি, তারপরে হচ্ছে গিয়া ওই যে ওটা কি বলে, ফার্স্ট এইড। ফার্স্ট এইড যেটা সংরক্ষণ পদ্ধতি, এগুলো মাস্টমি আপনার দরকার হবে। দেন এইগুলো এই যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা, ব্যক্তিগত নিরাপত্তা, নড়াচড়া সংরক্ষণ, এই জাতীয় সবগুলো কিন্তু ওই পয়েন্টের আন্ডারে আসবে। জি স্যার। দেন হচ্ছে কি আমরা ডাই অ্যান্ড কেমিক্যাল ইনভেন্টরি, আমরা এতগুলো যে পড়লাম কেন পড়লাম, কারণ কি এসডিএস বা এমএসডিএস এর জন্য। দেন হচ্ছে কেমিক্যাল ইনভেন্টরি গুলো করার জন্য। কেমিক্যাল ইনভেন্টরিতে আপনাদের কি দরকার হয়, সেটা হ্যাজার্ড কি নন হ্যাজার্ড, তার হ্যাজার্ডাস অবস্থা, সেটা কি ধরনের হ্যাজার্ড তৈরি করতেছে, সেই ধরনের সবকিছু কিন্তু আমাদের এই কেমিক্যাল ইনভেন্টরিতে কিন্তু আমাদের যোগ করতে হয়, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ। এখন যে কারণের জন্য আমাদের এটা কিন্তু আমাদের একটু আইডেন্টিফিকেশনের বিষয় আছে। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। এই কারণের জন্য কিন্তু আমরা এই পড়ালেখাগুলো করলাম। জি এখন স্যার। এইখানে দেখেন হিগ, হিগ সম্পর্কে মানে সেদিনও একটু এই নিয়ে আলোচনা করছিলাম, যে হিগের বিষয়টা। হিগ হচ্ছে কি আমাদের এই যে আমরা এতক্ষণ যে লেখাপড়াটা গুলো করলাম বা আমরা জানার চেষ্টা করলাম, সেই জাতীয় যে জিনিসগুলো আছে তার সাথে এই কোশ্চেন গুলো কো রিলেটেড। আর হুম, এগুলো তার মধ্যে সংযুক্ত সব একটা একটার সাথে। যেরকম এই যে রিফাইন্ড দ্য লিস্ট অফ নন হেজিটাস ওয়েস্ট স্টিমস ইন অ্যান্সার অপশনস। আপনার নন হেজিটাস ওয়েস্টের এইগুলো আলাদা করে আপনার লিস্ট আউট করা লাগবে। হ্যাজার্ডাস ওয়েস্টগুলো যেগুলো আছে সেগুলো লিস্ট আউট পয়েন্ট আউট করা লাগবে। দেন হচ্ছে গিয়া আপনার এই যে এর ভেতরে আপনার কতটুকু ইউজ করতেছেন, আপনার কতটুকু স্টকে আছে, এই জাতীয় যে এগুলো আছে সেগুলো আপনার দিতে হবে। হুম। জি স্যার। তারপরে এই জাতীয় যে জিনিসগুলো মানে হিগের কোশ্চেন গুলো, এইগুলো সব কতদিন আলোচনা এগুলো নিয়ে করছিলাম। তারপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনারা আমার কোশ্চেন করতে পারেন, বলেন। স্যার ওইটা স্যার তো ছোট ছিল তো স্যার, তো করাই মুশকিল ও হয়ে আচ্ছা, যায়। বুঝতে পারতেছেন না তাই তো? জি স্যার। ওকে। আপনারা এবিএম ফখরুল আলম স্যাররা চেনেন? এবিএম ফখরুল। ফখরুল স্যাররা ফ- চেনেন? ফখরুল, ফখরুল স্যার চিনি না, কিন্তু ফখরুদ্দিন স্যার চিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ফখরুল স্যার হচ্ছে কি আপনারা ইসিআর গ্রুপে কেউ আছেন? ইসিআর বাংলাদেশ গ্রুপে? স্যার নেই মনে হয় আমি। হুম। স্যার আমি এই সের গ্রুপে নাই। আচ্ছা, নাম তো শুনছেন। জি স্যার। আচ্ছা, মানে ইসিআর বা ইএমএস বা সাস্টেনেবিলিটি
যাদের কাছে আলোচনা করবেন তাদের মধ্যে চেনার কথা অনেক, ম্যাক্সিমাম লোকই চেনে তারে। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনার সাথে অনেকগুলো বিষয়ে কাজ করার সুযোগ হয়েছে। খুব মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এখন পর্যন্ত স্যারের সাথে যে জায়গায় দেখা হয়, আমার সাথে সাথে বলে কি, আহসানুল্লাহ, আমার কাছে কিন্তু তোমার একটা খাওয়া পাওনা আছে। সে আমার একটা, যাই হোক, একটা পারপাজের জন্য তার কাজটা আমি করে দিছিলাম, বা তার সাথে কাজ করার বিভিন্ন সময় সুযোগ হয়েছে, যে কারণের জন্য তিনি আমারে, মানে লাস্ট টাইম যে সময় এলো, বেশ কয়েকদিন আগে, যে জায়গায় এখন দেখা যাচ্ছে সে জায়গায় বলছে, আহসানুল্লাহ, তোমার আমার কাছে কিন্তু তোমার একটা খাওয়া পাওনা আছে বুফে। তো সম্পর্ক, এই কথাগুলো বললাম এই কারণের জন্য, আপনাদের কমিউনিকেশন কমিউনিকেশন রেঞ্জটা আস্তে আস্তে বিল্ড আপ করেন। এগুলো এই জি জন্য স্যার। বলা, আপনারা যদি এই সেক্টরে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনার স্যার, কমিউনিকেশন লাগবে। অবশ্যই স্যার। তো যে পারপাজের জন্য কথাটা বললাম, যে হচ্ছে গিয়া এরকম ধরনের ভালো ভালো পজিশনে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন গুলো বিল্ড আপ করেন, তাদের সংস্পর্শে থাকেন, তাদের কাছে সবসময় তাদের টাচে থাকেন, দেখবেন যে অনেক কিছু শিখতেছেন, অনেক কিছু জানতেছেন, এবং সব বিষয়ে আপডেট থাকতেছেন। এই জি স্যার। কথাগুলোর বলার কারণ হচ্ছে ওইটা। হুম, বুঝছেন? জি স্যার। বুঝছেন? জি স্যার।